হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলো শুরু করি। তার আগে বলে নেই, যদি আমার গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। তো চলো শুরু করি। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে রেশমা। আমি একটি ব্যাংকে চাকরি করি। আমি বিবাহিত। আমার স্বামী ডিফেন্সে চাকরি করে। আর আমার 2টি ছেলে আছে। আমি চাকরি করা অবস্থায় জীবনে কখনো আমার স্বামী ছাড়া আমি কারো সংস্পর্শে আসিনি, এমনকি কোনো পুরুষ মানুষের দিকেও তাকাইনি। কিন্তু আমার স্বামী প্রতিনিয়ত আমাকে ঠকাতেই থাকতো। অনেকেই আমাকে বলতো, কিন্তু আমি কখনোই আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথাই সহ্য করতে পারতাম না। কারণ আমার স্বামী দেখতাম যে আমাকেও খুবই ভালোবাসতো, রেসপেক্ট করতো। সে কী করে আমাকে ঠকাতে পারবে? কিন্তু আমাদের বাড়িতে আজ বহু বছর ধরে কাজ করেন একজন বয়স্ক মহিলা। সে আমার ভালো মন্দ সবটাই খেয়াল রাখতো। সে আমাকে বলতো, আমি বিশ্বাস করতাম না। একদিন আমার ছোট বাচ্চাকে দেখাশোনার কারণে আমি একটা ছোট কাজের মেয়ে রেখেছিলাম বাড়িতে। সে বাড়িতেই একটু মেন্টালি সমস্যা ছিল মেয়েটার, কিন্তু একেবারেই প্রতিবন্ধী বলা যাবে না। মোটামুটি মেয়েটা খুব বড় ছিল না, মেয়েটার বয়স মাত্র 12 বছর ছিল। এই মেয়েটাকে সারাদিন বাড়িতে আমার ছোট বাচ্চাকে দেখাশোনার জন্য আমি রেখে দিই। দিয়ে আমাকে অফিস করতে হয়। আর হচ্ছে আমার বাবুর আব্বু, সেও তো অফিসে চলে যায়। যাওয়ার পর তো কাজের মহিলা তো আছেই, উনি হচ্ছে সব ঘরের কাজকামগুলো করে দিয়ে যায়। আর ওই মেয়েটার নাম ছিল হচ্ছে টুনি। টুনি হচ্ছে ঘরে সব বাচ্চাদের শুধু দেখাশোনা করতো বা খাওয়া দাওয়া করাতো, খেয়াল রাখতো। এই জন্য আমাদের নিজের গা থেকে আমি মেয়েটাকে নিয়ে এসেছি। মোটামুটি পরিবার, পরিচিত একটা বিশ্বস্ত পরিবার থেকে এনেছি। যাই হোক, আমাকে এই কথা যখন বলল তখন সেই কাজের খালার সঙ্গে আমি প্রায় কিছুদিন কথাই বলিনি। খুব রাগ হলাম তার উপর যে আমার স্বামীর নামে আবোল তাবোল কথা বলছে। কিছুতেই সহ্য করতে পারতাম না। তো এভাবে চলতে চলতেই কয়েকটা দিন গেল। যাওয়ার পরে সে কাজের খালা আমাকে নিজেই বলল, আমার কথা যখন বিশ্বাস করলি না, আমার উপরে যখন তোর এত মন খারাপ, তাহলে শোন, আমি একটা বুদ্ধি দেই তোকে। উনি বলল, তুই যখন অফিসে যাস তখন তো তোর আগ দিয়ে তোর স্বামী বের হয়ে যায়, তাই না? আমি বললাম, হ্যাঁ যায় তো। বলল, ঠিক আছে, তুই বলবি টুনিকে যে আমি অফিসে যাচ্ছি। এই কথা বলে তুই তোর ফোনটা বন্ধ করে খাটের নিচে লুকিয়ে থাকবি ব্যাগ বাটি সহকারে। পরে কাজের খালার কথা অনুযায়ী সেটাই করলাম। দেখলাম যে আমি বাড়ি থেকে বের হয়ে যেতে যেতেই আমাদের বাড়ির লেন নাম্বারে একটা ফোন আসে। ফোনটা আর কারো নয়, আমাদের বাবুর আব্বুর ছিল। টুনিকে জিজ্ঞাসা করে, গেছে অফিসে চলে গেছে তোমার ম্যাডাম? এপার থেকে টুনি উত্তর দেয়, হ্যাঁ চলে গেছে, বাড়ি খালি, এতটুকু বলল। বলার পরে দেখলাম যে আমাদের অফিসার সাহেব বাসায় সোজাসুজি চলে আসলো। আসার পরে ওদিকে টুনি বাচ্চাকে দোলনায় শুয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর আমাদের অফিসার সাহেব সোজা বাথরুমে ঢুকে গেল, সেখান থেকে ফ্রেশ হয়ে আসলো। আসার পরে টুনিকে নিয়ে সোজা চলে গেল আমার বেডরুমে। যাওয়ার পরে একটু একটু করে তাকে বিবস্ত্র করার পরে আনম্যারিড বেড ছিল, খুবই সুন্দর ছিল দেখতে, কিন্তু একটু হালকা প্রতিবন্ধী টাইপের ছিল। তো মেয়েটাকে আস্তে আস্তে ভোগ করতে থাকে। প্রথমে তার বুকের উপরের বাগানের 2টা ফুলে খুব সুন্দর করে মধুগুলো নিতে থাকে। নিতে নিতে চলে যায় সে নিচের বাগানে। যাওয়ার পর সে এক ফুলের 2 পাপড়িতেও একই অবস্থা। যেমনি 2 হাতের কাজ চলছিল উপরে বাগানে, তেমনি মুখের কাজ চলছিল নিচের বাগানে। অনেকটা সময় আমি একটু একটু করে মাথা বের করে উঁচু করে ওদের এই দৃশ্যগুলো দেখছিলাম। দেখে কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তার কিছুক্ষণ পর দেখলাম যে উনি টুনিকে চুলগুলো ধরে ওনার পানির পাইপটা বলল, নে ইচ্ছা মতো খা। টুনিও খুব মজা করে খাচ্ছিল। আমি খাটের নিচ থেকে মাথা একটু একটু করে বের করে সবটাই দেখছিলাম। আর অঝরে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল আমার। যাকে সেই দৃশ্য গেল। আমি দেখতেছি যে ওরা আরও কী করতে পারে। তারপরে
মোটামুটি যখন হাতের মুখের কাজ শেষ হয়ে গেল, ইউটিউবের অনেক করা কিছু নিয়মকানুনের কারণে আমি তোমাদের অত খুলে বলতে পারছি না, তোমরা অবশ্যই বুঝে নিও। তারপরে ওনার ছোট্ট সেই টুনির ছোট্ট পানির ট্যাঙ্কির ভিতর তার পানির পাইপ সেট করে দেয়, দিয়ে পানি ছেড়ে দিল। হ্যাঁ, মনে হচ্ছে কি ঘরের বিল্ডিংটাকে তারা নাড়িয়ে তুলেছে, ফার্নিচারগুলো কাঁপছিল ঘরের। এই দৃশ্য দেখে আমি আরও অবাক হয়ে যাই। তারপরে ট্যাঙ্কি ওদিকে ভরতে থাকে প্রচণ্ড স্পিডে। কতদিন হলো যে এই স্পিড চলছিল আমি জানি না, কতদিন হলো পানি ঢালাঢালি হচ্ছিল সেটাও জানি না। আমাকে খালা বলল বলেই তো আমি 1 সপ্তাহ পরে ওনার কথা মতো খাটের নিচে ঢুকে আজকে বিষয়টা দেখতে পেলাম। যাই হোক, খাটের নিচে ছিল আমাদের তোষক, মানে পিটায়া পিটায়া ধুলাধলা পরিষ্কার করার জন্য একটা লাঠি। ওই লাঠিটাকে নিয়ে খাটের নিচ থেকে আস্তে আস্তে বের হলাম। হওয়ার পরে নাচিয়ে নাচিয়ে যেমন পানি দিচ্ছিল ট্যাঙ্কির ভিতর, আমিও পুরা ঘর নেচে নেচে দুটার পাচার মধ্যে দিলাম। মানে এমনভাবে বাড়িগুলো দিলাম তোমরা কল্পনাও করতে পারবে না। কেন দিয়েছিলাম জানো? বিশ্বাসঘাতকতার তো একটা সীমা হয়, ও সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তাছাড়া টুনি ছিল একটু হালকা প্রতিবন্ধী, ওর সাথে এটা করা মোটেও ঠিক হয়নি। তাছাড়া আমি ওকে আমার গ্রাম থেকে এনেছি, ও কখনো আমার সম্মানের কথা চিন্তাই করলো না। যাক, এখানেই শেষ নয়। এভাবে সেই সমস্যার সমাধান কিভাবে করব আমি চুপচাপ থাকলাম। থাকতে থাকতেই দেখি যে ওই মেয়েটা বমি বমি করছে। আমাকে কামের খালা বলল যে দেখ, বাচ্চা কাচ্চা আবার পেটে চলে আসলো নাকি। আমি আরও হতাশ হয়ে গেলাম। একে আনম্যারিড মেয়ে, তার উপরে প্রতিবন্ধী, কী হবে। চুপচাপ করে থাকলাম। পরে বাড়িতে ডাক্তার খবর দিলাম, মহিলা ডাক্তার পরিচিত, ওনাকে বললাম বিষয়টা গোপন রাখেন। সে সত্যিই বলল যে প্রেগনেন্ট, 2 মাস ক্রস করেছে। আমি বললাম এটা কি বলছেন? আমার গলা যেন শুকিয়ে গেল, আমি হতাশ হয়ে গেলাম। তারপরে আমি ওই মহিলার সাথে কথা বললাম, ডাক্তার মহিলার সাথে। আমি বললাম ওর ভবিষ্যৎ আসতে, দেখো কিছু তো করো। তখন মহিলাটা ওর অ্যাবর্শন করানোর পর ওকে সুস্থ করার জন্য যাবতীয় যাহা কিছু লাগে আমি সব কিছু বহন করি। ওকে ওর বাড়িতে হস্তান্তর করি, সাথে 5 লক্ষ টাকা সহ, যাতে ওর বিয়ে শাদি খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো কিছু না হয়। তারপরেও ওনার চাকরিটা যেতে দেয়নি। এখানে ক্ষান্ত হন নাই উনি এইভাবেই আরেকটা মেয়েকে রাখলাম, একটু বড় সড়ো, হ্যাঁ একটু কালা টালা, বাচ্চাকে দেখবে। কামের খালা তো 10 বাড়ি কাজ করে বেড়ায়, তার 5-5টা বাচ্চা লালন পালন করে ছোট ছোট। সে তো আর এখানে আমার এখানে দিনরাত 24 ঘন্টা পড়ে থাকবে না, তাই না? যাই হোক, রাখলাম। সেই মেয়ের সঙ্গেও সে একই ঘটনা ঘটালো। আমি খালার কায়দায় আবারও তাকে ধরলাম। হ্যাঁ, কত জায়গায় সে মুখ দেয়, তার কি মুখে ঘৃণা লাগে না? যাই হোক, একদম যখন সে পরিপূর্ণ সেবা চালু করেছে, সেখানে যেই আবার আমিও তার উপরে সেবা চালু করলাম। এখানেই ক্ষান্ত হয়নি, সে মেয়েকেও তাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি বাচ্চাকে আমার অফিসে, বাচ্চা রাখার জায়গা আছে, ওখানেই রাখলাম। আর কাজের মেয়ে রাখছি না। বড় ছেলেটা তো একটু বড়, কাজের খালাই মোটামুটি একটু দেখাশোনা করে স্কুলে ছেড়ে দেয়। এভাবে কোনো মতো চলছে সব কিছু। হ্যাঁ, বারবার আমার পায়ে ধরে, বারবার হচ্ছে আমাকে এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে আমি বারবার ওর কথার কাছে হেরে যাই, নত হয়ে যাই, ওকে ভালোবেসে ফেলি, ওকে বিশ্বাস করে ফেলি। কিন্তু এখানেই ক্ষান্ত হয়নি। ওর হচ্ছে পোস্টিং হয়ে যায় অন্য জেলায়। আমি নতুন একটা ফ্ল্যাট কিনে নতুন ফ্ল্যাটে উঠেছি, যা আমার ব্যাংকের লোনের উপরে নেওয়া। ওঠার পর আমার স্বামী চলে গেল, মন অনেক খারাপ। 2টা বাচ্চারা এখন অবশ্য একটু বড় হয়েছে। হওয়ার পরে সে ওখানে চলে যায়। যাওয়ার পরে প্রথম সপ্তাহখানেক ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নিত, বাচ্চাদের আমাদের। নেওয়ার পরে যখনই 1 সপ্তাহ পার হয়ে গেল, তখন আর আমাদের কোনো খোঁজ খবর সে নেয় না।
না নিজেই জানার চেষ্টা করলাম আমার স্বামী কেন খোঁজখবর নিচ্ছে না। পরে জানতে পারলাম ওখানে যে মামলাটা তার কাছে এসেছিল সেই মামলার যে ভিকটিম ছিল তার সঙ্গে তার অনৈতিক প্রেম চলছে। ওখানে আমার ভাগিনা ছিল, ওকে বললাম ওর উপরে নজরদারি করতে। তো ওই মেয়েটার ডিভোর্স হয়েছে, মেয়েটার নাম সীমা ছিল, সীমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সে থানায় হয়েছে, হওয়ার পরে সে আমার স্বামীর দ্বারা সেই ডিভোর্স কমপ্লিট হয় এবং 3 লক্ষ টাকা আমার স্বামীর হাতে বুঝিয়ে দেয়, যেটা তার কাবিনের টাকা ছিল। তো যাক, এর মধ্যে আসা যাওয়া করতে করতে আমার স্বামীর সাথে যে কতবার শুয়েছে তার কোনো হিসাব নেই। এভাবে চলতে থাকে, সবাই ভিডিও করে টোরে আমার কাছেও পাঠায়। এগুলা দেখে তো আমি হতাশ। তো এই বিষয়টা অফিসের অনেকে লক্ষ্য করে। সে একদিন নাকি তার অফিসে যেখানে থাকছিল ওই মেয়েকে ওখানে আনছে আয়না, সরাসরি মনে করো যে যখন সেবা শুরু করেছে তখন ধরে ফেলে বিষয়টা। ধরে ফেলার পর ওখানকার বেশ কিছু বড় বড় লোকজন ওই মেয়েটার সাথে ওর বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে মেয়েটার পরিবারে হচ্ছে সব বড় বড় লোকজন ছিল, কমিশনার ছিল, ওসি ছিল, এসআই ছিল, এই জন্য মেয়েটাকে আর ছাড়তে পারেনি। ঠিক আছে, যাই হোক, ওইভাবে চলতেছে। বিয়ে করছো ঠিক আছে, কিন্তু আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। হ্যাঁ, মাঝখানে কেটে গেছে 10টা বছর। তো স্বামীর দ্বারাই তো কোনো সুখ হলো না, কিছু হলো না। তো আমি যে চাকরি করি, করতে করতে জীবনে তো কখনো কোনো পুরুষের দিকে তাকাইনি। স্বামীর জন্য কাঁদতে যেন আমি মেয়ে থাকতেই বুড়ি হয়ে গেলাম, এইরকম আমার জীবন দশা চেপে গেল। টাকা তো ইনকাম করতাম 2 হাত ভরে, কিন্তু মনে কোনো শান্তি ছিল না আমার। আমাদের অফিসে একটা ছেলে ছিল যে নতুন জয়েন করেছে, 2 বছর হয়েছে। আমাদের যিনি এই ব্যাংকের মালিক ওনার ড্রাইভার ছিলেন। তো ড্রাইভার দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম, খুবই স্মার্ট। আমি মোটামুটি ওনার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে বলতে ওনাকে পছন্দ করে বসি। উনি অমায়িক একজন লোক ছিল। একসঙ্গে চা কফি খেতে খেতে আমি ওনার প্রেমে পড়ে যাই। উনি আমার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করেন এবং আমাকে সামান্য অতটুক সময়ের মধ্যে এমনভাবেই আঁকড়ায় ধরছে যে আমি ওনার উপরে এতটাই ভেঙে পড়লাম আর এতটাই মিশে গেলাম আমি ওনার সাথে, নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করব, কিন্তু আমার বাড়ি থেকে 2 ছেলে মানতে নারাজ। অন্যদিকে আমি তাকে ভালোবেসে বসে আছি। হ্যাঁ, সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। তারপর আমার কিছু জিনিস ওনার খুবই ভালো লাগতো। মাঝে মাঝে যখন আমরা শুক্র শনিবার ছুটি পাই তখন হচ্ছে আমি ইমনের সাথে ঘুরতে যাই। ওই ড্রাইভারের নাম ছিল ইমন। ইমনের সাথে ঘুরতে যাই। তো প্রথম 3 দিন আমি ঘুরতে গিয়েছি, তখন আসলে কিছুই হয়নি। শুধু জড়িয়ে ধরে চুমা বা হাত চলতো, মুখ চলতো, এর বাহিরে কিছু হয়নি। আমার খুবই ভালো লাগতো, শিহরণ জেগে উঠতো, যেহেতু আমি একজন বিবাহিত নারী, এটা স্বাভাবিক ব্যাপার। তো একদিন আমরা প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব। তো ও বলল, কোথায় যাব বলো? বললো আমরা একটা রিসর্টে ঘুরতে যাব। যাক, ছুটির দিন ছিল, আমরা রিসর্টে ঘুরতে যাব। হ্যাঁ, সকাল 9টার সময় বাড়ি থেকে বের হলাম। বাচ্চাদেরকে কাজের খালা সব কিছু রান্নাবান্না করে আগের দিন রেখে গেছেন, ওগুলোই খাবে থাকবে। বাচ্চাদেরকে বললাম কাজ আছে, অফিসের একটা মিটিং আছে, হ্যাঁ ছুটির দিনে সবাই আমরা ডিসকাস করব, কিছু ঝামেলা আছে, এই বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পরে আমি ইমনের সাথে ওর বাইকে করে একদম চলে গেলাম আমরা একটা রিসোর্টে। রিসোর্টে যাওয়ার পথে আমরা হচ্ছে প্রথমে একটু শপিং করে নিলাম। হ্যাঁ, শপিং করলাম, শপিং করে চলে গেলাম রিসোর্টে। যাওয়ার পরে ও হচ্ছে সব কিছু বুকিং টুকিং দিল। রিসোর্টটা খুব সুন্দর ছিল, একটা রুম মানে বিশাল বড় বড় এক একটা রুম ছিল, সুইমিং ছিল, তারপরে হচ্ছে আরও অনেক অনেক মানে বলার কীভাবে ব্যাখ্যা করবো, অনেক সুন্দর ছিল পরিবেশ। তারপরে আমরা রুম ঠিকঠাক করে প্রথমে চলে আসলাম রুমে। আসার পরে আমরা হচ্ছে প্রথমে দুইজনে 2টা সাদা টি শার্ট পরে নিলাম। হ্যাঁ, সাদা টি শার্ট পরায় এমন আমাকে বলছে তোমাকে খুবই দারুণ লাগছে, দেখো না কাপড়ের উপর দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। সাদা টি শার্ট পরে চলে গেলাম আমরা সুইমিংয়ে।
বেশ কিছুটা সময় সুইমিং করলাম। সুইমিং করে আমরা চেঞ্জ করার জন্য ঘরে চলে আসলাম। হ্যাঁ, আসার পরে অপলক দৃষ্টিতে লিমন আমার দিকে চেয়ে আছে। আমি ভাবলাম আজকে আর নয়, আজকে নিজেকে কোনোভাবেই বাধা দেব না। কারণ এই আমার স্বামী আমাকে সারা জীবন ঠকিয়েছে, আর এখন তো সারা জীবনের জন্যই ছেড়ে গেছে। আমারও তো কোনো চাওয়া পাওয়া আছে, আমিও তো মানুষ। বেলা শেষে যখন হিসাবে বসেছি, হিসাব মেলেনি। তাই আজকে আর কোনো হিসাব করব না, যা করব সবই বেহিসাবি। ও আমাকে ওই অবস্থায় দেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি, পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরতেই আমার ভিতর অসম্ভব শিহরণ জেগে উঠেছে। আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। ওর ধরার ভাবভঙ্গি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। প্রথমে হাঁক করে চুমু দিয়ে টান দিয়ে টি শার্টটা নিয়ে নিল। তখন আমি একদম বিবস্ত্র। ও নিজেও হয়ে গেল। হওয়ার পরে আমাকে প্রথমে ওয়ালে ঠেকিয়ে দিল। দেওয়ার পর দুটো হাত উঁচু করে হাত মুখ খুব গভীরভাবে চালাচ্ছে। হ্যাঁ, যেন কোনো একান্ত মনে, একান্ত পরিবেশে। সে ছিল এক সুখের মুহূর্ত, জীবনে কখনো ভুলতে পারবো না। তারপরে সে আমার উপরের বাগানের ফুল দুটোকে ইচ্ছা মতো যেমন হাত তেমন মুখ চলছিলই। যার পর নিচে সেই এক বাগানের একটা ফুলের দুইটা পাপড়ি সেখানে চলে গেল। যাওয়ার পরে সে তার মুখে অনেক আনন্দ করলো। বিনিময়ে আমি অনেক অনেক আনন্দ ফিল করেছি। করার পরে আমরা মোটামুটি 1.5 ঘন্টা, এতটাই ক্ষুধার্ত ছিলাম, 1.5 ঘন্টা একে অপরকে সেবা দেই। খুবই মজা হয়। ইউটিউবের অনেক কঠিন নিয়মকানুনের কারণে আমি তোমাদেরকে খুলে বলতে পারছি না, তোমরা অবশ্যই বুঝে নিও কেমন। তো 1.5 ঘন্টা থাকার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা সেখানে রেস্টুরেন্ট, খাওয়ার ব্যবস্থা সব কিছুই ছিল। আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। করার পরে আমরা চরকিতে উঠেছি, তারপরে ট্রেনে উঠেছি, অনেক মজা করেছি, ঘোরাতে উঠেছি। যাকগে, তারপরে আমরা কিছু সময় বাহিরে এরকম আনন্দ করে আবারও চলে যাই রুমে। যাওয়ার পরে আমরা আবার নিজেকে আটকাতে পারিনি, সামলাতে পারিনি, তো আবারও শুরু করে দিলাম। যেহেতু অ্যাকচুয়ালি আমি বিবাহিত, তো ছোঁয়া পেলে পেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। এভাবে আরও করতে থাকলাম। তো সেই দিন আমরা বেশি একটা সময় পাইনি, যার কারণে আমরা ওখান থেকে বের হয়েছিলাম রাত 9:30টার দিকেই। তো শুধু 3 বারই হয়েছে আমাদের। মাঝে মধ্যে ছুটি পেয়ে পেয়ে আমরা ওখানে চলে যেতাম। ঘোরাও হতো, আনন্দও হতো, কাজের কাজটাও হয়ে যেত। এভাবেই চলতে থাকে আমার জীবন। তো চলতে ও আমাকে প্রচণ্ড টেক কেয়ার করতে থাকে। আর ও যেহেতু একজন ড্রাইভার, ওর কাছে তো এত টাকা পয়সা থাকে না। তো আমি ওকে চালাতাম, ঠিক আছে। তো চালাতে ও বলল যে ওর বাড়িতে নাকি ঘর-টর দেওয়ার ব্যবস্থা নাই, ও সামান্য কয়েক টাকা বেতন পায়। তো আমি 3 লাখ টাকা ওকে দিয়ে দিলাম ওর মায়ের জন্য একটা ঘর করে দেওয়ার জন্য, ঠিক আছে। ও বলল যে সামান্য কিছু টাকা শর্ট। তো এই করে ও শুধু আমার কাছ থেকে টাকাই নিত। হ্যাঁ, নিতে আমার অবস্থা না খুব খারাপ। তারপরেও আমি ওকে মন থেকে 1 সেকেন্ডের জন্য মানে খারাপ ভাবিনি বা দূরে সরাইনি। এভাবে যখন চলতেই থাকে কন্টিনিউ, তো ভাবলাম যে আমারও তো সংসার আছে, বাচ্চা আছে, হ্যাঁ, ওরও তো একটু স্যাক্রিফাইস করা উচিত। তো দেখলাম না, ও করে না। পরে বুঝতে পারলাম যে ও আমাকে ব্যবহার করে, হ্যাঁ, আমার টাকায়, আমার পয়সায় আমাকে খুবই ব্যবহার করছে ও। পরে বিষয়টা বারবার আমার ডেস্কে যাওয়া আসা, এই বিষয়টা আমাদের অফিসের অনেকেই লক্ষ্য করে ফেলার পরে বিষয়টা নিয়ে কমপ্লেন হয়। হ্যাঁ, কমপ্লেন হওয়ার পরে ওকে বদলিও করে দিল। দেওয়ার পরে আমার তো চাকরি নিয়ে টানাটানি লাগছিল। একটা পর্যায়ে আমি লিখিত দরখাস্ত দিয়েছি, আমি ওর সাথে কখনো মেলামেশা করব না, দেখা সাক্ষাৎ করব না। কমপ্লেনটা করেছিল কে, প্রশ্ন এটা জাগতেই পারে। ওর বউ ছিল, যেটাও আমাকে মিথ্যে কথা বলেছে।
হ্যাঁ, ওর বউয়ের সাথে বাজে ব্যবহার করতো। তারপরে আমাদের কিছু পিকচার একসঙ্গে করে ওর বউর কাছে পাঠিয়েছিল। সেগুলা মিলিয়ে আমার এমডি স্যারের কাছে উনি কমপ্লেইন করেছে। যাই হোক, এগুলা নিয়ে মারাত্মক এফেক্ট হইছে। তো আমার ডিভোর্সের কপিটা জমা ছিল হচ্ছে আমাদের আ এমডি স্যারের কাছে আমি জমা করে দিয়েছিলাম যে আমি একজন ডিভোর্সি। ঠিক আছে? এই ভেবে আমার বাচ্চাদের কারণে আমার চাকরিটা থেকে আমাকে সাসপেন্ড করা হয়নি। গল্পটা তোমাদের সঙ্গে আমি কেন শেয়ার করলাম জানো? আসলে সবাইকে না বিশ্বাস করতে নেই। আমার বোঝা উচিত ছিল যে আমার স্বামী যেখানে আমাকে ঠকালো, সেখানে পৃথিবীর কোন পুরুষ আমাকে আ ঠকাবে না। ভাগ্যগুণে বিশ্বস্ত পুরুষ পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। তো এটা যে শুধু একজন মহিলার ক্ষেত্রে হয় তা নয়, অনেক, অনেক পুরুষের ক্ষেত্রেও হয়। তো এইজন্যই শেয়ার করলাম যে আমরা যে যাই করি না কেন অবশ্যই হিসাব কিতাব করে করা দরকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। আর এটা সত্যিই একটি সত্য ঘটে যাওয়া ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আ মা মান-সম্মানকে সেভ করতে যেয়ে আমি তাদের নাম বা পরিচয় প্রকাশ করলাম না। সবাই ভালো থেকো। বাই, বাই অ্যান্ড টেক কেয়ার। বাই, বাই অ্যান্ড টেক কেয়ার।